আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা রেসিপি। এই রেসিপিটা এক একজন এক একভাবে তৈরি করে, বাট আমি যেভাবে তৈরি করি ঘরোয়া মশলা সেভাবে আজকে দেখানোর ট্রাই করব। ঘরোয়া মশলায় বাহিরের কোনো কালাভুনা প্যাকেট মশলা ব্যতীত ফার্স্টে মাংসটা ধুয়ে ক্লিন করে নিয়েছি। দেন এখানে ফার্স্টে প্রয়োজন হবে আমার পেঁয়াজ ব্রেস্তা। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি। ফার্স্টে কাঁচা পেঁয়াজ দিয়েছি, ব্রেস্তা পেঁয়াজ, আর গোটা যে মশলাগুলো আমি রেডি করে রাখছিলাম সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে কালাভুনা রেসিপিতে কিন্তু লবণের পরিমাণটা একটু হিসাব করে দিতে হবে। আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ এখানে ইউজ করেছি, একটু বড়া বড়া নিয়েছিলাম। আর 2 টেবিল চামচ পরিমাণ আদা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন, আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়েছিলাম গরম মশলা গুঁড়া। এটা সম্পূর্ণ ঘরোয়া মশলা। আমি আজকে কালাভুনাটা রেডি করব। আর যে পেঁয়াজ ব্রেস্তা করেছিলাম সেই বেরেস্তার যে তেলটা ছিল সেই তেলটা আমি এখানে ইউজ করেছি। বেরেস্তার তেলটা গরম গরম ইউজ করলে মাংসের ফ্লেভারটা সুন্দর আসে। আর এখানে আমি একটা লেবুর রস ব্যবহার করেছিলাম, আপনারা কেউ চাইলে স্কিপ করতে পারেন, বাট লেবুর রসটা ব্যবহার করলে আমার কাছে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপর আমি মাংসগুলোকে ম্যারিনেট করে রাখবো প্রায় 30 মিনিটের মতো। ম্যারিনেট করে রাখার পর আমি মাংসটা চুলায় দিয়ে দিয়েছিলাম। কেউ চাইলে এই পর্যায়ে এখানে টক দই ইউজ করতে পারেন। এতে কিন্তু মাংসের স্বাদটা আসলে একটু বেশি টক টক আসবে। আমি লেবু ইউজ করেছি যাতে কোনো ব্যাড স্মেলটা না থাকে। যে কোনো মাংসে, গরু মাংস, খাসির মাংস যেটাই বলেন, ব্যাড স্মেলটা না রাখার জন্য এখানে একটুখানি লেবুর রস ব্যবহার করতে পারেন। দেন এখানে আমি এখন মিডিয়াম টু লো হাই হিটে রেখে মাংসটা জাল করে নিব। কালোভুনার একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু কোনো পানি ইউজ করতে পারবেন না। যাদের ধৈর্য আছে একমাত্র তারাই পারবে এই কালোভুনা রেসিপিটা তৈরি করতে, তাছাড়া অন্য কারোর পক্ষে সম্ভব না। কারণ এই রেসিপিটা করতে কিন্তু আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে, প্লাস অনেক সময়ের সাপেক্ষ, প্রায় 3-4 ঘন্টা সময় আপনাকে নিতে হবে। তবে কলিজাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি যেহেতু আমার বাবাটা একটু খাবে তাই আমি দিয়ে দিয়েছিলাম। আর এই মাংসটা কিন্তু আপনি রান্না করলে অনেকটা কম হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মাংসটা জাল হচ্ছে, প্লাস মাংস থেকে অল্প অল্প পরিমাণে পানি বেরিয়ে আসছে। এখন মাংসটা কিন্তু আমি একটু চেক করে দেখলাম আমার 80% কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটা বাগার তৈরি করতে হবে। শুধুমাত্র পেঁয়াজ, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কার পরিমাণটা আর একটু বেশি হলে ভালো হতো, বাট এত বাজার করেছি আমার শুকনো লঙ্কাটা আনতে আমি ভুলে গিয়েছিলাম, তাই আমি এখানে 2টা শুকনো লঙ্কা ইউজ করেছি। আপনারা চাইলে আর একটু বেশি ইউজ করতে পারেন। তারপর নামানোর আগে আমি এখানে যে মশলাটা আমি ভেজে গুঁড়া করে রাখছিলাম সেই মশলাটা আরও 1 চামচ পরিমাণ ইউজ করলাম। ইউজ করে আমি এখন এই পর্যায়ে ঢাকা দিয়ে রাখবো আরও 30 মিনিটের মতো। এটাকে বাগার দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে ঢাকা দিয়ে আরও 30 মিনিট আমি রেখে দেবো। আর বাগারটা এর সাথে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকনাটা লাগিয়ে দেবেন। ঢাকনাটা লাগিয়ে দিলে এর যে স্মেলটা ভিতরে থেকে যাবে। এটা আমার একটা রিকোয়েস্টের ভিডিও ছিল, কিন্তু সরি মা, আমার একটুখানি লেট হয়ে গেল। আমি সকাল থেকে ভিডিওটা আমি আপলোড দিতে পারি নাই। দেখেন আমি বাগার দিয়ে ঢেকে দেওয়ার পরেও মাংস থেকে কতটা পানি আসছে। এটা কিন্তু আরও কালার আসবে, যত বেশি আপনি চুলার উপরে রাখবেন তত বেশি কালার চলে আসবে। এই পর্যায়ে আমি এটাকে একটা স্টিলের ইসে ঢেলে নিয়েছি। দেন দেখেন মাংসের কালারটা কত সুন্দর আসছে। এটা আরও ভাজি ভাজি হয়ে যাবে, যত জাল হবে তত ভাজি ভাজি হবে। এখানে কিন্তু তেলের পরিমাণটা একেবারে পারফেক্ট ছিল। আর ভিডিওতে একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে সামান্য একটু পরিমাণ সরিষার তেল ইউজ করেছিলাম, 1/2 কাপের মতো। আর কালো ভুনা প্লাস তেহেরি রেসিপিতে সরিষার তেলটা ইউজ করলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এভাবে ঘরোয়া পদ্ধতিতে বাহিরের কোনো প্যাকেট মশলা বাদে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি মজা হয়। তবে রেসিপিটা তৈরি করতে অনেকটা ধৈর্য প্রয়োজন।